জামাতে ইসলামের নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, বিশেষ ছাত্র শিবিরের নেতৃবৃন্দ ওই যে গুপ্ত হয়ে ছাত্রলীগের ভিতর ছিল, তাদের কেউ কেউ বেরোয় আসছে। আবার এদের একটা মানে জামাত তার ফ্রন্ট অর্গানাইজেশনগুলোকে বিভিন্নভাবে ছদ্মবেশে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করেছিল। 5ই আগস্টের পরে তারা তাদের মুখোশটা উন্মোচন করলো যে আসলে আমরা জামাত। এখন তার মানে সবাইকে বলছি তা না, এনসিপির নিজস্ব যে রাজনীতি সেখানেও কিছু আছে, যে একটা রাজনৈতিক দলের মধ্যে এরকম বিভক্তি থাকে, কেউ জামাত ওরিয়েন্টেড এনসিপি, কেউ শুধুই স্পন্টেনিয়াসলি এনসিপি। এনসিপির চিন্তা চেতনা জামাতের বাস্তবায়ন করে, মানে জামাতের চিন্তার থেকে কিনা, এটা মোটেই না। এটা খুব স্ট্রংলি আমি এটা তাকে প্রতিবাদ জানাবো। কারণটা হচ্ছে আমাদের জার্নিটার সাথে হেলাল ভাইদের হয়তো আমাদের দীর্ঘ সময় একসাথে আড্ডা গল্প হয় না, তাহলে হয়তো তিনি বুঝতে পারতেন। আমি একটু আজিজুল বাড়ি হেলালকে দিয়ে শুরু করি। আমরা যেহেতু আজকে আসলে আলোচনা করছি রাজনীতিতে বিভিন্ন আলাপ নিয়ে, দেখছিলাম যে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তার ফেসবুক পোস্টে লিখেছেন যে এই যুগের জিন্নাহ নাহিদ ইসলাম, যুগের ইকবাল মাহফুজ আলম, যুগের মওদুদি সাদিক কায়েম এত মারামারি না করে একজনকে বাছাই করে নিলেই তো হয়। এটা নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে। মারামারিটা ঠিক কি নিয়ে এবং কেন কারা করছে সেই প্রশ্নটা না হয় বাদই দিলাম, কিন্তু যেটা নিয়ে আলোচনা বেশি হচ্ছে সেটি হচ্ছে আদর্শ হিসেবে যেই রাজনীতিবিদ, কবি বা দার্শনিকের নাম এখানে আসলে তিনি বলছেন তাদের সবাই পাকিস্তানের। এবং প্রশ্ন যেটা উঠছে যে এই 3 তরুণ রাজনীতিককে যে তুলনাটা করা হচ্ছে সেটিতে আসলে সবাই কেন পাকিস্তানি হলেন? সেখানে হয়তো বা হ্যাঁ যদি ভারতের হতো সেখানেও এই প্রশ্নটাই আসতো যে অন্য ভাষাভাষী বা অন্য দেশের, ধরেন আইডল মানতে কারোর কোনো সমস্যা এখানে নেই, কিন্তু তারপরেও ধরেন স্বাধীনতার 55 বছর পরে এসে যদি আমাদের দেশের তরুণ রাজনৈতিক নেতৃত্বের ইন্সপিরেশন বা অনুপ্রেরণার জায়গায় পাকিস্তানি ব্যক্তিত্বদের নাম আসে, সেটি আসলে বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির জন্য কেমন বার্তা? একটা সুন্দর একাডেমিক কোশ্চেন আপনি রেইজ করছেন যে পলিটিশিয়ান জিন্নাহ, মহাকবি ইকবাল একই সাথে দার্শনিক তিনি, এবং বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ থিওলজিস্ট মওদুদি সাহেবের রাজনীতি ফিরে আসছে এনসিপি এবং জামাতের বিভিন্ন নেতার সাথে আপনার পোর্ট্রেট করে বলছেন। তা আমার বক্তব্য হলো, দেখেন আপনার যে আদি যে রাজনীতি, আপনার স্প্যানিশ ভাষায় একটা কথা আছে আদি ফান্তে, মানে আগের আমলে ফিরে যাওয়া। এই কথা বলে ট্রাম্প প্রথম নির্বাচনে জিতেছিল হোয়াইট আমেরিকান হিসেবে, হোয়াইট সুপ্রিমেসি জারি করে তিনি জিতেছিলেন। আর এইখানে আপনার এবং হোয়াইট সুপ্রিমেসি একবার পরাজিত হয়েছিল আপনার সেই মার্টিন লুথার কিংয়ের সেই আপনার বর্ণবাদ বিরোধী আন্দোলনের ফলে। এই যে জিন্নার রাজনীতি 47 সালে জয়লাভ করলেও 71 সালের তার সেই জিন্নার রাজনীতি কিন্তু পরাজিত হয়েছে। সেই পাকিস্তান আর থাকেনি, পাকিস্তান 2 ভাগ হয়ে গেছে। মহাকবি ইকবালের যে মুসলিম জাতীয়তাবাদ, ইসলামে জাতীয়তাবাদের ধারণা নেই, এটাই আমি জানি। হয়তো আমার থেকে যারা ভালো থিওলজিস্ট তারা ভালো বলতে পারবে, তবে আমি বিশ্বাস করি যে ইসলামে জাতীয়তাবাদ বলে কিছু নেই। অর্থাৎ মহাকবি ইকবালের এই বক্তব্য এখন আর চলবে না, জিন্নার রাজনীতি যেমন চলবে না। একই সাথে মওদুদির যে ধর্মতাত্ত্বিক রাজনৈতিক, ধর্মকে আপনার ক্যাপিটাল করে রাজনীতির মাঠে বিচরণ করা, এগুলো সব আপনার 54-এ একবার, 54 নির্বাচনে একবার পরাজিত হয়েছে, 69-এ একবার পরাজিত হয়েছে, সর্বশেষ 71-এ পরাজিত হয়েছে। এখন এই রাজনীতি যদি ফিরিয়ে আনার চেষ্টা করে তারা করতেই পারে, কিন্তু আমার ধারণা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হবে। কিন্তু মধ্যে হবে কি, যে দেশে একটা টার্বুলেন্ট সিচুয়েশন, পলিটিক্যাল একটা বিশৃঙ্খলা তৈরি হবে। কারণ এই রাজনীতি, এই যে আপনার পাকিস্তানের এই সমস্ত দার্শনিক এবং চিন্তাবিদ এবং এই সমস্ত রাজনীতিবিদদের থিওরি এবং ধর্মতত্ত্ববিদ সব থিওলজি, এইগুলো বাংলাদেশে চলেনি, পরাজিত হয়েছে বারবার। সুতরাং আর এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি বলছেন, তার একটা থিওরি, তার একটা চিন্তাভাবনা যে হয়তো
বাংলাদেশে আধুনিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি অর্থাৎ ভূখণ্ড ভিত্তিক যে জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদকে পরাস্ত করে পাকিস্তানের ধ্যান ধারণার রাজনীতি প্রতিষ্ঠিত হবে, এটা ওরা চেষ্টা করতে পারে, কিন্তু আমার মনে হয় সম্ভব হবে না। শুধু মাঝখান দিয়ে যেটা হবে সেটা হলো আবারও জাতিকে বিভক্তির দিকে আপনার কি যাওয়া মনে হবে। হয় যে এনসিপি একটি তরুণ রাজনীতির যে দলটা, সেটি আসলে চিন্তায় চেতনায় পাকিস্তানের একটা প্রভাব আছে এরকম মনে হয়? এনসিপি তো আপনার আসলে দলটা পরে গঠন হয়েছে। এনসিপিটা কি? আপনার জামাতে ইসলামের নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, বিশেষ ছাত্র শিবিরের নেতৃবৃন্দ ওই যে গুপ্ত হয়ে ছাত্রলীগের ভিতর ছিল, তাদের কেউ কেউ বেরোয় আসছে, আবার এদের একটা মানে জামাত তার ফ্রন্ট অর্গানাইজেশনগুলোকে বিভিন্নভাবে ছদ্মবেশে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করেছিল। 5ই আগস্টের পরে তারা তাদের মুখোশটা উন্মোচন করলো যে আসলে আমরা জামাত। এখন তার মানে সবাইকে বলছি তা না, এনসিপির নিজস্ব যে রাজনীতি সেখানেও কিছু আছে, যে একটা রাজনৈতিক দলের মধ্যে এরকম বিভক্তি থাকে, কেউ জামাত ওরিয়েন্টেড এনসিপি, কেউ শুধুই স্পন্টেনিয়াসলি এনসিপি, এরকম আছে। আবার অন্য অন্য দল থেকেও এনসিপি ভিতর থাকতে পারে, আওয়ামী লীগের আছে, বিএনপির থেকেও থাকতে পারে। এনসিপি তো একটা কংগ্লোমারেটস অফ ডিফারেন্ট অর্গানাইজেশন, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। এছাড়াও এনসিপির নিজস্ব সত্তা আছে, কারণ ওদের তো নতুন রাজনৈতিক দল, ওই দিন থেকে এই রাজনীতি শুরু করেছে এমন কোনো রাজনীতিবিদ তো পাওয়া যায়। নিশ্চয়ই আগে কোনো একটা মতাদর্শে বিশ্বাস করত, এখন সে ট্রান্সফর্ম হয়েছে এনসিপিতে, এরকম। কিন্তু এই নতুন রাজনৈতিক দলটির কাছে মানুষ নতুন রাজনীতি আশা করেছিল, যে বিশ্বের সাথে খাপ খেয়ে আধুনিক বিশ্বের সাথে যুগোপযোগী রাজনীতি করবে। কিন্তু যে রাজনীতি একবার পরাজিত হয়েছে বাংলাদেশে, এবং শুধু পরাজিত না, এই রাজনীতির প্রাসঙ্গিকতাও নেই। আপনার ধর্মীয় রাজনীতি, মুসলিম জাতীয়তাবাদের রাজনীতি বা জিন্নার সেই পাকিস্তানের তৈরি, এগুলো তো সবচেয়ে ঐতিহাসিক যুগের কথা। এইগুলো এখন যদি রাজনীতিতে তাদের ম্যানিফেস্টো হয়, তাহলে নতুন রাজনৈতিক দল হিসাবে তো তা থাকলো না, পুরনো ধ্যান ধারণাকে সামনে নিয়ে আসছে, যেটা মানুষ খাবে না। অনেক অনেক ধন্যবাদ আরিফুল ইসলাম আদিব। আপনার কাছে আসি, পাকিস্তানি রাজনৈতিক ধারার প্রতি এক ধরনের আকর্ষণ দেখা যাচ্ছে বলে অনেকে মনে করছেন এই পোস্টের পরে। এনসিপির রাজনৈতিক চিন্তায় কি আসলেই পাকিস্তানের ধরেন পাকিস্তানি কোনো বিশেষ প্রভাব আছে কিনা, বা ধরেন যদি এরকমই হয় তাহলে নয়া বন্দোবস্তটা আসলে কি হলো? আজিজুল বারী হেলাল, আপনার কাছে যাই। গত শনিবার একটি অনুষ্ঠানে, মানে সভায়, স্থানীয় সংসদ সদস্য পটুয়াখালী 2-এর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, তার একটা বক্তব্যের ভিডিও ভাইরাল হচ্ছে, এবং সেখানে তিনি বলছিলেন যে 2 ঘন্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছেন, 2 ঘন্টার মধ্যে সেনাবাহিনীর মেজরকে চেঞ্জ করেছেন এখান থেকে, এবং অনেকে বলে যেটা যে ভোটে এমপি হওয়া যায়, কিন্তু তিনি বলছেন যে খালি ভোটে এমপি হওয়া যায় না, পাওয়ারেও এমপি হওয়া যায়। প্রশ্ন হচ্ছে, একজন এমপি প্রকাশ্যে এই কথা বলছেন, নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতার সীমা আসলে কতটা, মানে যেহেতু আপনিও সংসদ সদস্য, কতটা ক্ষমতা আসলে হোল্ড করেন আপনারা একটু জানি? নির্বাচিত হওয়ার পরে আপনার একটা ক্ষমতা, মানে দায়িত্ব, কিন্তু নির্বাচিত হওয়ার আগে এইটা নিয়ে মাসুদ কথা বলেছে। নির্বাচিত হওয়ার পরে তো আপনার রুলস অ্যান্ড প্রসিজিওর অনুযায়ী আমরা দায়িত্ব পালন করি, কিন্তু নির্বাচিত হওয়ার আগে তিনি বলছেন যে ক্ষমতা আমাকে দেখাতে আসবেন না, ক্ষমতা আছে বিধায় ওসি চেঞ্জ করেছি, মেজর চেঞ্জ করেছি। এইটা হলো তার নির্বাচিত হওয়ার আগেই এত ক্ষমতা ছিল, এত ক্ষমতা ছিল। এই যে কথাটা বললো, এখন এতদিন যে রোগটা ছিল ডক্টর ইউনূস সরকারের, আমরা বলতাম যে জামাত অ্যান্ড এনসিপি ব্যাকড গভর্নমেন্ট, তখন আমাদের বিরুদ্ধে বা আমাদের এই বক্তব্যকে তির্যকভাবে ব্যাখ্যা প্রদান করতেন ওনারা। এখন মাসুদের সেই এতদিনের জমে থাকা যে আপনার ক্ষমতা, যে ডক্টর ইউনূসের যে সরকারের সময় তাদের যে ক্ষমতা ছিল, ওসি চেঞ্জ করা, বদলি করা, পদায়ন করা, সচিবালয় সচিবদের বদলায়ন করা, পদায়ন করা, বদলি করা, এবং নির্বাচনের সময় পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসারের
নির্ধারণের ক্ষেত্রে তাদের যে অসাধারণ ক্ষমতা আমরা দেখেছি। এখন আপনি কোশ্চেন করতে পারেন, আপনি তখন প্রতিবাদ করেন, আমরা প্রতিবাদ করেছি কিন্তু মৃদু, কারণ আমাদের কাছে নির্বাচনটা গুরুত্বপূর্ণ ছিল ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি অ্যান্ড টু রিএস্টাবলিশ দ্য কান্ট্রি, রিএস্টাবলিশ দ্য ডেমোক্রেসি। নির্বাচনটা আমাদের গুরুত্বপূর্ণ ছিল এবং ওদের কাছে ছিল যে নির্বাচনটাকে কোনোভাবে দীর্ঘায়িত করা যায় তাহলে কি ক্ষমতায় বেশি দিন থাকা যায়, কারণ আলটিমেটলি তো ডিফ্যাক্টো ক্ষমতা ছিল তাদের হাতে, জামাত ইসলামের হাতে, এনসিপির হাতে। নির্বাচন হলে তো এই ক্ষমতাটা থাকবে না। নির্বাচনটা যখন হয়ে গেল তখন তাদের তো আর সেই ক্ষমতাটা থাকলো না। তো এখন সে আগের সেই ক্ষমতা যেভাবে নাসিরুদ্দিন পাটোয়ারি পাকিস্তানি দার্শনিকদের নিয়ে আসছেন, মাসুদও যে আগের সেই ক্ষমতা দেখাচ্ছে যে আমি অতীতে এত এত লোকরে অপসারণ করেছি, এত এত কাজ করেছি, সুতরাং আমার কাছে ক্ষমতা দেখাতে আসবেন না। যেমন আসিফ মাহমুদ বলল যে আমাদের থেকে বড় ভায়োলেন্স কে করতে পারে। অতএব আপনার বিশ্বাস করতে হবে যে ডক্টর ইউনূস সরকারের আমলে বা নির্বাচনের সময় জামাতের যে একটা প্রভাব বলয় প্রশাসনে এবং আপনার তত্ত্বাবধায়ক সরকারের ছিল, তারপরেও কিন্তু এই ক্ষমতা দিয়েও কিন্তু তারা জনগণের সমর্থন আদায় করতে পারেননি। এখন যে সমস্ত হম্বিতম্বি কথাবার্তা বলছেন, এতেও আপনি জনগণের মন জয় করতে পারবেন না, কারণ আপনারা এই যে আবারও সেই জামাতে ইসলামের যে আপনার ওই যে রাজনীতির যে ইসলামকে নিয়ে চাতুর্যপূর্ণ খেলা, দেখেন তাদের একটা লোগো ছিল, আল্লাহ লেখা ছিল, লোগোটা পরিবর্তন, আল্লাহ লেখাটা বাদ দিল। এটা তো মারাত্মক অপরাধ, একদম যে মুসলিম সবার প্রতিবাদ করা উচিত ছিল। একামতের দিন তাদের লোগো বাদ দিল, তার মানে দিন আর প্রতিষ্ঠা করবেন না। এই যে চেঞ্জিং মনোভাব জামাতের, রূপান্তর, ক্ষণে ক্ষণে রূপান্তর, সুতরাং মাসুদের এই বক্তব্যকে মনে রাখতে এইটা মানে খুব একটা ফালতু বক্তব্য না। তার এই বক্তব্যটা যথেষ্ট গুরুত্ব বহন করে যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই নির্বাচনের সময় তারা প্রচুর পাওয়ার হোল্ড করেছিল এবং সেই হোল্ড নিয়ে তিনি তারপরে জনগণের সমর্থন পাননি তারা। জি, অনেক অনেক ধন্যবাদ। আরিফুল ইসলাম আদিব, আপনার কাছে আসি। বিএনপি নেতা রাশেদ খান দাবি করেছেন যে অন্তর্বর্তী সরকারের উন্নয়ন বরাদ্দের টাকায় ৭৭টি আসন কিনেছে জামায়াত এনসিপি, কি বলবেন? এখানে রাশেদ ভাই আসলে তার বিষয়ে মন্তব্য করাটা সমীচীন নয়। দীর্ঘ ৮ বছর তিনি যে রাজনীতি বিশ্বাস করে তিনি যে দল করছেন, সেই দল শেষ মুহূর্তে তিনি দল থেকে পদত্যাগ করে বিএনপির থেকে ধানের শীষের নির্বাচন করছেন এবং নির্বাচন করেও সে সর্বোচ্চ ভোট পেয়েছেন, সম্ভবত সেখানে তৃতীয় হয়েছে, স্বতন্ত্র প্রার্থীকেও তিনি কম ভোট পেয়েছেন এবং বিএনপি এখন পর্যন্ত তাকে কোনো মূল্যায়ন করেনি একটি দলের সেক্রেটারি জায়গার থেকে। ফলে বিএনপিকে তুষ্ট করার জন্য বিভিন্ন ধরনের তিনি মন্তব্য, প্রায় বিস্ফোরক মন্তব্য করে থাকেন, কারণ এখন তিনি দেখছেন যে তার যেহেতু কোনো দলীয় পদ নাই, জাতীয় পর্যায়ে তার কোনো রাজনৈতিক জায়গাটা নাই, ফলে এই ধরনের মন্তব্য করাটাই তার এখন রাজনীতি। ফলে তার এই ধরনের অভিযোগের বিষয়ে কোনো তেমন বক্তব্য আমি করতে রাজি না। আরও একটি আলোচিত বিষয়, নিষিদ্ধ দল যখন টক অফ দ্য কান্ট্রি, এরকম একটি কলাম আলতাফ পারভেজ লিখেছেন। সেখান থেকেই আমি নিচ্ছি যে গণতন্ত্র শক্তিশালী করতে আসলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা থাকেন তাদেরকে জায়গা দেওয়াটা কতটা জরুরি আপনার মনে হয়, এবং এনসিপি আসলে কি ভাবছে অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ যদি রাজনীতিতে আসে বা ফিরতে চায়, কি বলবেন? ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ বিষয় বলার জন্য। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অবশ্যই বিএনপি তো বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে অনেক রাজনৈতিক দলের রাজনীতি করার জায়গাটা দিয়েছে। তাই রাজনৈতিক দলকে অবশ্যই রাজনৈতিকভাবে স্পেস দেওয়াটা জরুরি, কিন্তু এখানে প্রশ্ন রয়েছে আওয়ামী লীগ তো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ হচ্ছে সম্পূর্ণ সন্ত্রাসবাদী আইডিওলজি ধারণ করে প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়ার সরাসরি এজেন্ডা বাস্তবায়ন করে। আপনি স্বাধীনতার পর থেকে ৭১ সালের পর থেকে গত ৫৫ বছরে আওয়ামী লীগের প্রথম এজেন্ডাই হয়েছে দিল্লির ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু এখানে করা। আপনি বিশেষ করে লাস্ট ১৫ বছরে আপনি যদি দেখেন, ৯ সালে ৭০ জন সেনা কর্মকর্তাকে হত্যা করছে একেবারে নৃশংস প্রক্রিয়া। সেই হত্যাকাণ্ডের সাথে এই তোফায়েল আহমেদ জড়িত ছিল। এই আপনার শাপলার গণহত্যা এবং সর্বশেষ ১ মাসের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানে ১৪০০ লোককে মারছে।
এবং আপনার প্রতিবেশী রাষ্ট্রকে নামে বেনামে হচ্ছে তাকে ট্রানজিট দেওয়া থেকে শুরু করে শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতার পতাকা এবং সার্বভৌমত্ব এক ধরনের কাগজে রূপান্তর করছিল আওয়ামী লীগ। ফলে যেই আওয়ামী লীগের হচ্ছে সন্ত্রাসবাদী মনোভাব, যিনি ক্ষমতায় আসলেই বাংলাদেশে গণহত্যা করে, ৭২ থেকে ৭৫-এর মধ্যে হাজার হাজার জাসদ নেতাকর্মীকে হত্যা করছে রক্ষী বাহিনী দ্বারা, বাংলাদেশের সেনাবাহিনীর প্যারালাল আরেকটা বাহিনী গঠন করছে, যে বাহিনীর 4 নেতার এক নেতা ছিলেন এই তোফায়েল আহমেদ। তো ফলে আজকের বাংলাদেশে 55 বছর রাষ্ট্র ব্যবস্থায় আমরা যখন আক্ষেপ করি যে রাষ্ট্রে আমাদেরকে খাওয়াইতে পারতেছে না, রাষ্ট্রে আমার নিরাপত্তা নাই, 55 বছরে বাংলাদেশে আরও অনেক জায়গায় যাওয়ার উচিত ছিল সেটা পাই নাই, ফলে এই সিস্টেমের কিন্তু বড় একটা দায় কিন্তু আওয়ামী লীগের। তো ফলশ্রুতিতে আওয়ামী লীগ যদি রাজনৈতিক দল হইতো সেই জায়গার থেকে সে রাজনৈতিক করার অধিকার পাইতো। ফলে একটা গণহত্যাকারী দল এবং হচ্ছে সন্ত্রাসবাদী মানসিকতা নিয়ে যে রাজনীতি করতেছে তাকে হচ্ছে কোনোভাবেই রাজনৈতিক স্পেস তো দেওয়া না, বরঞ্চ তার এই গণহত্যার দায়ে বিচার সুষ্ঠুভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেটা সম্পন্ন করে তাকে হচ্ছে রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে। জি, রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে অনেকে কথা বলেন, এটি নিয়ে আসলে কি ভাবনা আপনাদের? রিফাইন আওয়ামী লীগ আসলে যতদিন পর্যন্ত খুনি শেখ হাসিনা জীবিত আছেন ততদিন পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্ব বাহিরে যাবে না। যদিও আওয়ামী লীগ এবং ইন্ডিয়া মিলে বাংলাদেশে বেশ কিছু নিউ মিডিয়ায় ইনভেস্টমেন্ট করতেছে, ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন বুদ্ধিজীবীদেরকে ভাড়া করা, বুদ্ধিজীবীদেরকে গাড়ি দিয়ে তাদেরকে ফেসিলেট করে একটা বয়ান তৈরি করতেছে। তো ফলশ্রুতিতে সেই জায়গার থেকে আপনার হচ্ছে রিফাইন আওয়ামী লীগ, এটা আওয়ামী লীগের রিফাইন আওয়ামী লীগ বলতে আওয়ামী লীগ রিফাইন্ড হয় না, যেখানে সম্পূর্ণটা দূষিত সেখানে রিফাইন করে তো আর কিছু অনেক পাওয়া অনেক যাবে না। ধন্যবাদ। আজিজুল বারী হেলাল, আপনার কাছে যাব। বিএনপি তার 39 পৃষ্ঠা নির্বাচনী ইশতেহারের শুরুতেই বলেছিল ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠন করবে, মানে রাজনীতির ময়দানে নমনীয়তা বাড়ানোর একটা অঙ্গীকার ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যপন্থার এই প্রয়োজনীয়তাটা আসলে কতটুকু, এই প্রতিশ্রুতি নিয়ে এগোবে দল, কি ভাবছে তারা আওয়ামী লীগ নিয়ে, একটু শুনতে চাই। দেখেন, আমরা ট্রুথ অ্যান্ড হিলিং যে কমিশনের কথা বলেছি, অর্থাৎ আমাদের মূল লক্ষ্য হলো 24-এর গণ অভ্যুত্থানে আমরা যারা একসাথে রাজনীতিটা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, সেই ফ্যাসিবাদ যেন পুনর্জাগরণ না ঘটে এবং আমাদের মধ্যে সেই ঐক্যটা যেন থাকে। রাজনীতি আমাদের আদর্শ ভিন্ন, কিন্তু ফ্যাসিবাদের কোশ্চেনে আমরা ঐক্যবদ্ধ থাকব। আর এখন বলছেন যে আওয়ামী লীগের ফিরে আসা, আলতাফ পারভেজ আজকে একটা কলাম লিখেছে যে নিষিদ্ধ দল যখন টক অফ দি নেশন, বা টক অফ দি নেশনই তো বলছেন, নিষিদ্ধ দল যখন টক অফ দি নেশন। আসলে আমি লেখাটা পড়েছি, আমার প্রাসঙ্গিক মনে হয়েছে লেখাটা, যে তবে এটা একটা বিস্ময়কর ব্যাপার যে কিছুদিন 36 জুলাইয়ের স্মৃতি এখনো আমাদের অন্তরে রয়ে গেছে, কিন্তু এখনই আওয়ামী লীগের ফিরে আসা না আসা নিয়ে যেভাবে বক্তব্য শুরু হয়েছে, এই যে ওদের এনসিপি বলছে রিফাইন্ড, যারা অন্যায় করেনি, আদিব একমত না, আদিব তো নিজেই বললো, কিন্তু আদিবদের দলের অন্য নেতারা বলছে যে, যেমন মাহফুজ আলম বলেছিলেন যে লীগ প্রশ্নে এখন যেটা হচ্ছে সেটি বিএনপি এবং জামায়াত বড় দুইটা দলের ইনসিকিউরিটি থেকে এটা হচ্ছে, এরকম কিছু কি? বড় দুইটা দলের ইনসিকিউরিটি থেকে সেরকম কিছু না। এটা হলো যে যারা টকশোতে আসেন বা কলাম লেখেন তারা বিশ্লেষণ করছেন যে আওয়ামী লীগের ফিরে আসাকে কেউ প্রয়োজনীয়তা মনে করছেন, কেউ প্রয়োজনীয়তা মনে করছেন না। কিন্তু ঐতিহাসিক বাস্তবতা হলো, আলতাফ পারভেজ আজকে লিখেছে যে 90-এর গণ অভ্যুত্থানের পরে ওই নির্বাচনে 91 সালে জামাত কতগুলো সিটে জিতেছিল, 35টার মতো সিটে, জামাত না, জাতীয় পার্টি, জাতীয় পার্টি। কিন্তু আওয়ামী লীগের সেই সক্ষমতাও নেই যে এই নির্বাচনে দাঁড়ালো। যদি দাঁড়াতো তাইলে বুঝতে, জাতীয় পার্টির ওই কথার সাথে আমরা তুলনা করতে পারতাম। এখন আওয়ামী লীগ তার রাজনীতি, তার রাজনৈতিক নেতৃত্ব, তার কর্মসূচি সব হারিয়ে গেছে। যে কিছুদিন আগে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও কিন্তু বলছিলেন যে আওয়ামী লীগ কিন্তু রাজনীতি থেকে চলে যায়নি, তারা বরং এরকম হতে পারে যে নেক্সট নির্বাচনে তারা ইলেকশন করছে, এরকম ইলেকশন করলেই তো ইলেকশন করতে পারে। আমি বলছি আওয়ামী লীগের রাজনীতিটা কি, আওয়ামী লীগের রাজনীতিটা কি দেখেন। আওয়ামী লীগ তৈরি হয়েছিল 49 সালে, বাংলাদেশ আন্দোলন ছিল তাদের মেইন এজেন্ডা, সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করেছি।
এরপরে বাংলাদেশের মানুষের কাছে তারা আর নতুন কোনো বার্তা নিয়ে আসতে পারেনি। ওই স্বাধীনতার যে চেতনা বা স্বাধীনতার যে আন্দোলন, ওইটাকেই তারা বিভিন্নভাবে রাজনৈতিকভাবে কাজে লাগিয়েছে। এত মানে বাজেভাবে কাজে লাগিয়েছে যে এখন স্বাধীনতা এবং আওয়ামী লীগ শব্দটা একসাথে যায় না। এখন নতুন যে বয়ান তৈরি করবে তারা, যে আমরা বাংলাদেশকে উন্নয়ন করব, ওদের এই উন্নয়নের বয়ান তো মানুষ প্রত্যাখ্যান করেছে। সুতরাং তহিদ হোসেন যেটা বলছে, হ্যাঁ রাজনীতিতে তারা আসতে পারে, নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারে, তার মানে না রাজনৈতিক দলটা সাস্টেইন করে গেল। দেখেন মুসলিম লীগ আপনার 54 সালে নির্বাচনে পরাজিত হলো, এরপরে সবকটা নির্বাচন করেছে। ইভেন 1979 সালে আমাদের বাংলাদেশের নির্বাচনেও মুসলিম লীগ 10টা সিট পেয়েছিল, নির্বাচনে 10টা সিট পেয়েছিল 19 কিন্তু মুসলিম লীগ কালক্রমে যেহেতু মানুষের কাছে কোনো রাজনৈতিক মেসেজ বা কর্মসূচি দিতে পারেনি, সেরকম আওয়ামী লীগ আপনার তার যে ব্ল্যাক লিগেসি, সেই লিগেসিটাকে মানুষ প্রত্যাখ্যান করে নতুন করে রাজনীতি দেবে, নতুন করে নেতৃত্ব দিবে। এইটা আমার জন্য মনে হয় যে খুব টাফ হয়ে যাবে। এখানে আওয়ামী লীগ আগামী রাজনীতিতে একটা প্রভাবক হিসেবে কাজ করবে, কখনো জামাতের দিকে দৌড়বে, কখনো বিএনপির দিকে আসতে চাইবে। তাদের এখনো ভোটে তাদের কিছু সমর্থক রয়ে গেছে। এই জন্য বলছে আওয়ামী লীগ হয়তো ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারে, কিন্তু মূলধারা রাজনীতিতে ফিরে আসা আওয়ামী লীগের জন্য খুব কঠিন।